হ্যালো ডিয়ার। তো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনাও করছো। দেখো সামনে তো ডব্লিউবিসিএস পরীক্ষা। তো আমরা এখানটা আজকে ডব্লিউবিসিএস এর যে ইংলিশ সেকশন থেকে যে 25টা প্রশ্ন আসে ওই 25টা প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। এই চ্যানেলে শুধুমাত্র ইংলিশ সেকশন থেকে কম্পিটিটিভ এক্সামে যত মনে করো এসএসসি হোক বা ডব্লিউবিসিএস হোক, স্টেট পিএসসি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা আছে প্লাস মনে করো সেন্ট্রালের এসএসসির যত পরীক্ষা আছে সেখান থেকে ইংলিশ সেকশন থেকে যে প্রশ্নগুলো করা হয় ওইগুলো আমরা প্র্যাকটিস করব। এবার দেখো ডব্লিউবিসিএস এ টোটাল তো প্রিলিমিনারিতে 200টা প্রশ্ন আসে, সেখান থেকে ইংলিশ আসে মাত্র 25টা প্রশ্ন। তো ইংলিশ এমন একটা সেকশন, এইখানটা সব থেকে কম পরিমাণে এফোর্ট দিতে হবে, সব থেকে কম পরিমাণে আমাদের টাইম ইনভেস্ট করতে হয়, আর সব থেকে বেশি নাম্বার আমরা এখান থেকে গেইন করতে পারি, রাইট? দেখো তুমি ইতিহাস দেখো, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাসে তো সালের পর সাল আমাদের মুখস্থ করতেই হয়। একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা, একটা সাম্রাজ্য শেষ হয় আর একটা সাম্রাজ্য শুরু হয়। পলিটিক্যাল সায়েন্সে তো আর্টিকেলের পর আর্টিকেল, 395টা আর্টিকেল, 395টাই যেন মুখস্থ রাখতে হয়, তাই না? ব্যাপার তো এরকম দাঁড়ায়। বাদ বাকি যে পেপার গুলো আছে ওগুলো তো হিউজ পরিমাণে পড়তে হয়। কিন্তু ইংলিশ সেকশন এমন একটা জিনিস, এখানটা তোমার যদি ভোকাবুলারিটা একটু স্ট্রং থাকে আর গ্রামারের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে যে 25টা প্রশ্ন আছে 25টা প্রশ্ন 25টাই পারা যায়। এটা হলো ব্যাপার। তো আমরা এখানটা ইংলিশে যে 25টা প্রশ্ন আসে এই 25টা প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। আর এই চ্যানেলে শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, এসএসসি, সিজিএল, 10+2 এমটিএস সমস্ত পরীক্ষার যে প্র্যাকটিস গুলো হয়, যে 25টা প্রশ্ন বা 20টা প্রশ্ন যেগুলো হয় আমরা সেগুলো প্র্যাকটিস করব। আজকে আমরা এখানটা ডব্লিউবিসিএস এর ফার্স্ট 25 কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। কিন্তু এরপরে এই চ্যানেলে ওই 25টা করে তো কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করবই, কন্টিনিউ এইখানটা ভিডিও আপলোড হতেই থাকবে। কিন্তু এরপরে পার্টিকুলার কিছু টপিকের উপর আলাদা আলাদা ভিডিও আমরা আলাদা আলাদা করে আমরা শিখবো। আজকে তো 25টা প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি, এরপরে মনে করো শুধু ফ্রেজাল ভার্বের উপরে আমরা ভিডিও করব। তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, শুধুমাত্র টেন্সের উপর যে প্রশ্নগুলো আসছে, শুধুমাত্র ইডিয়মস, শুধুমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আলাদা আলাদা করে আমরা আলাদা আলাদা ইংলিশের মধ্যে যে পার্ট যে টপিকগুলো আছে ওইগুলো আমরা কমপ্লিট করব। তো আজকে আমরা 25টা প্রশ্ন তাহলে প্র্যাকটিস করি। আসো তাহলে দেখো, বলেছে আই ক্যান নট কল ড্যাশ ইউর নেম। তো আমাদের পরীক্ষায় এরকম 3টে বা 4টে এরকম প্রশ্ন থাকবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর ফ্রেজাল ভার্ব মিক্সড করে থাকবে। তো এইখানটা দেখো, এই যে ক্যান নট কল, এখানটা কলের যে ফ্রেজাল ভার্ব গুলো আছে সেইখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো কল, কল ফর, দেখো কল ফর মানে হচ্ছে ডিমান্ড। এরকম যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন দেওয়া হবে পরীক্ষা হলে, তো তোমাকে ফার্স্ট কি করতে হবে, এই যে অপশন গুলো আছে সেই সবকটা অপশন আমাকে এখানে বসিয়ে দেখতে হবে কি মানে আসছে। দেখো কল ফর মানে হচ্ছে ডিমান্ড। তো এটা তো হয় না যে আমি ডিমান্ড করতে পারছি না তোমার নাম, এরকম তো হয় না। তো কল ফর ডিমান্ড, যেটা এইখানটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। কল ইন কখন হয়, যখন ডেকে পাঠানো, মনে করো কেউ কোনো ডাক্তারবাবুকে ডেকে পাঠাচ্ছি বা কোনো মানুষকে ডেকে পাঠানো হয়, তখন আমরা বলি কল ইন, যেটাকে সামন বলা হয়। এবার কল অ্যাট যদি বসে, কল অ্যাট হচ্ছে ভিজিট, কল অ্যাট মানে হলো ভিজিট। কিন্তু কল আপ এইখানটা যদি আমরা কল আপ বসাই, তাহলে কল আপ মানে হচ্ছে রিমেম্বার, মানে মনে করা। তাহলে এইখানটা আমাদের অপশন হচ্ছে অপশন বি হবে অ্যান্সার। তাহলে আই ক্যান নট কল আপ ইউর নেম মানে হচ্ছে আমি তোমার নামটা এখন মনে করতে পারছি না। তো কল দিয়ে যে করা এইখানটা সব কটা যে প্রিপোজিশন ছিল আমরা প্রিপোজিশনগুলো বসিয়ে দেখলাম যে এখানটা কল আপ মানে রিমেম্বার, তো এখানটা রিমেম্বারটা সুইটেবল হচ্ছে, তাই এখানটা কল আপ হবে অ্যান্সার। তারপরটা দেখুন, তো বলেছে ইউ শুড নট গিভ ড্যাশ হোপ। দেখো যদি গিভ ইন করি, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার, আমরা কাউকে সারেন্ডার করি, তাহলে সারেন্ডার তো হবে না। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট এখানটা আসছে না। গিভ ব্যাক হচ্ছে মানে হচ্ছে মানে কোনো কিছুকে ফিরিয়ে দেওয়া। গিভ ব্যাক হচ্ছে কোনো মানুষকে বা তার কাছে আমরা যদি ফিরিয়ে দিই তাহলে হচ্ছে গিভ ব্যাক। কিন্তু যদি গিভ আপ বলি, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, রাইট? গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। তো এখানে বলছে ইউ শুড নট গিভ আপ হোপ, মানে তোমার আশা ছেড়ে দেওয়া উচিত নয়, রাইট? তো এখানে গিভ আপ, এটা গিভ আপ এর ইংলিশ হচ্ছে অ্যাবান্ডন হয়, লিভ হয়। নেক্সট দেখো, হি ইজ ভেরি অ্যাফেকশনেট। আচ্ছা, অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহশীল, অ্যাফেকশনেট মানে স্নেহশীল। তো বলছে হি ইজ ভেরি অ্যাফেকশনেট ড্যাশ ইজ স্টুডেন্টস, সে তার ছাত্রছাত্রীদের প্রতি খুব স্নেহশীল। দেখো অ্যাফেকশনেট ফর হয় না। যদি আমরা এটা অ্যাফেকশন করতাম, যে এই সেন্টেন্সটাই যদি এরকম করতাম, মনে করো এরকম যদি করতাম, এই সেন্টেন্সটা যদি এরকম হতো, হি হ্যাজ অ্যাফেকশন
দেখো হি হ্যাজ অ্যাফেকশন, যদি অ্যাফেকশন থাকতো তাহলে আমরা এখানটা ফর প্রিপোজিশন করতাম, রাইট? হি হ্যাজ অ্যাফেকশন ফর হিজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদের জন্য তার স্নেহ আছে। কিন্তু যদি বলা হি ইজ ভেরি অ্যাফেকশনেট, সে তার ছাত্রছাত্রীদের স্নেহশীল, তখন আমরা এখানটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা টু করি। বোঝা গেল? তাহলে অ্যাফেকশনের সাথে ফর হয়, অ্যাফেকশনেটের সাথে টু হয়। যেমন তাহলে এই এই ব্যাপারগুলো যে এই যে এই কখন প্রিপোজিশন, দেখো এইটা কি, এইটা অ্যাফেকশন, এটা কি কোন ফর্মে ছিল? এটা ছিল নাউন ফর্মে ছিল। এইখানটা অ্যাফেকশন, এটা কোন ফর্মে আছে? এটা আছে অ্যাডজেক্টিভ ফর্মে। তো এই যে নাউন ফর্ম চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রিপোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এখানে অ্যাডজেক্টিভের সাথে আমরা টু আনছি। এইটার ওপর এই চ্যানেলে ডিটেল দুটো ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলোর নাম হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো তোমরা অবশ্যই ওই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ওই দুটো ভিডিও অবশ্যই দেখো। দেখলে তোমাদের এই যে প্রিপোজিশন কোথায় কি হচ্ছে, দেখো এটা তো প্র্যাকটিস সেটের ক্লাস হচ্ছে না, তো প্র্যাকটিস সেটে তো এর থেকে বেশি আমাদের এক্সপ্লেন করা যায় না, তাহলে 25টা প্রশ্ন করতে 2 ঘন্টা টাইম লেগে যাবে। এবার দেখো তাহলে ব্যাপারটা কি হয়, তাহলে এই যে পার্টিকুলার এইটা হচ্ছে এই যে প্রিপোজিশন কোথায় কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তো এইটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এইটা এই আমার চ্যানেলেই দুটো ভিডিও আপলোড করা আছে, ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে। ওই ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানটা কেন ফর হচ্ছে, এখানটা কেন টু হচ্ছে। ওখানটা অনেকগুলো এক্সাম্পল করে নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ওগুলো সব খুব সুন্দর করে ডিটেলসে খুব ধীরে ধীরে এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, তো ওইগুলো অবশ্যই দেখে আসো। তো বলছে হি ইজ ভেরি অ্যাফেকশনেট টু হিজ স্টুডেন্টস, তাহলে সে তার ছাত্রছাত্রীদের প্রতি খুব স্নেহশীল। তো অ্যাফেকশনের সাথে টু হয়, আর অ্যাফেকশন এটার সাথে আমরা ফর করি। নেক্সট কোশ্চেন দেখো, তো বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন এক্সপ্রেশন। বাহ, তো এটা একটা ইডিয়মস। তো পরীক্ষায় দেখো এটা একটা ইডিয়ম, পরীক্ষায় একটা একটা মনে করো টোটাল 3টে কি 4টে এরকম থাকে যেটা ইডিয়মস আর ওয়ান ওয়ার্ড মিলিয়ে আসবে। কেমন ইডিয়ম ওয়ান ওয়ার্ড মিলে প্রায় 3-4টে প্রশ্ন থাকে। তো বলছে গিফট অফ দ্য গ্যাপ। আচ্ছা, গ্যাপ, গ্যাপ মানে হচ্ছে কথাবার্তা। গ্যাপ এই শব্দটা, এই গ্যাপ এই শব্দটার মানে হচ্ছে কথাবার্তা, হ্যাঁ কথা। এবার দেখো যদি বলা হয় এ লট অফ মানি, আচ্ছা গিফট অফ গ্যাপ মানে এখানে কথাবার্তা, আর এটা হচ্ছে গিফট। এবার আমাকে দেখো, তুমি ইডিয়মস তো আমরা সবাই মুখস্থ করি, কিন্তু ইডিয়মস মুখস্থ করার একটা সঠিক পদ্ধতি আছে। তুমি যদি ওই পদ্ধতিতে ইডিয়মস মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার ভোকাবুলারি এমনি যে সিনোনিম অ্যান্টোনিম ওগুলো তো ইমপ্রুভ হবেই, আর ইডিয়মস গুলো খুব সহজে মনে থাকবে, কখনো ভোলা যাবে না। তাহলে দেখো বলছে গিফট, গিফট আমরা তো সবাই জানি গিফট মানে কি, গ্যাপ, গ্যাপ মানে কি কথাবার্তা বলা। তাহলে এখানে কথাবার্তা বলার একটা উপহার, মানে এখানটা আমাকে এমন 4টে অপশন থাকবে যেখানটা কথাবার্তা বলার সাথে কোনো সম্পর্ক থাকবে, রাইট? এবার দেখো লট অফ মানি, তো এইটা কখনো এইটার সাথে আসছে না। এ গুড মেমোরি, একটা ভালো স্মৃতি, স্মৃতি এটা কখনো এই গ্যাপের সাথে আসছে না। দেখো ট্রাইড হিজ বেস্ট, সে তার ট্রাইড হিজ বেস্ট মানে তার সব থেকে বেস্ট সে দিয়েছিল, তো এইটা কখনো এটার সাথে আসছে না। বলছে এ ট্যালেন্ট ফর স্পিকিং, দেখো স্পিকিং মানে কথাবার্তা বলা, আর এইটা কি গ্যাপ মানে কথাবার্তা, তাহলে এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, এ ট্যালেন্ট ফর স্পিকিং। তুমি যদি বইতে যদি দেখো তাহলে লেখা আছে দ্য গ্যাপ, দ্য গিফট অফ দ্য গ্যাপ, এইটা মানে হলো দ্য ট্যালেন্ট ফর স্পিকিং, মানে ভালো কথাবার্তা বলার যে যোগ্যতা, রাইট? তারপরে প্রশ্ন দেখো, অফ অ্যান্ড অন, দেখো অফ অ্যান্ড অন এইটা মানে হচ্ছে মাঝে মাঝে, অফ অ্যান্ড অন এটা হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা রিপিটেডলি, রিপিটেডলি হচ্ছে বারংবার, রিপিটেডলি ইডিয়মস হচ্ছে এগেইন অ্যান্ড এগেইন, রিপিটেডলি ইডিয়মস হচ্ছে এগেইন অ্যান্ড এগেইন, অলওয়েজ এটা তোমরা জানো সব সময়, নেভার কখনোই না, অকেশনালি, অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে। অফ অ্যান্ড অন এটা মানে হলো মাঝে মাঝে, যেটা হচ্ছে অকেশনালি মাঝে মাঝে। তারপরে প্রশ্ন দেখো, ডিড ইউ নো মি ভয়েস চেঞ্জ, খুব সুন্দর। দেখো তো আমার এই চ্যানেলে ভয়েস চেঞ্জের উপর ডিটেলড দুটো ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ পুরো ডিটেলসে শেখানো আছে। এখানটা আমি শেখাবো, এমন না যে প্র্যাকটিস সেটের ক্লাস হচ্ছে মানে কিছুই শেখাবো না, এখানেও শেখানো হবে। কিন্তু তুমি যদি আরো ডিটেলসে অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, তাহলে এই চ্যানেলে দেখবে অনেক ভিডিও আপলোড করা আছে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জের উপর ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই ওইগুলো একটু দেখে নিও, কেমন? তারপরে দেখো এইবার এটা বলেছে ডিড ইউ নো মি, তুমি কি আমাকে জানতে। এখন দেখো প্রথম কথা হলো নোন, নোনের পরে কখনো প্রিপোজিশন বাই হয় না, নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু হয়, তাহলে এই অপশনটা তো হচ্ছেই না। দেখো হ্যাড আই বি নোন বাই ইউ, তো এখানটা তো নোনের পরে কখনো বাই আসে না, নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, তাহলে এই অপশনটা হচ্ছে না। তাহলে দেখো দুটো এখানটা এসে থেমে গেছে, একটা হচ্ছে নোন টু ইউ, এটা নোন টু ইউ, তো ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে অ্যাম, রাইট?
তাহলে কিন্তু এখানে ডিড ইউ নো মি এটা তো পাস্ট টেন্সে ছিল, তাহলে পাস্ট টেন্স ছিল, এটা অবশ্যই এইটা অ্যান্সার হবে এম। কখন তো প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ বা প্যাসিভ, এটা তো তোমার অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস পাস্ট টেন্স থাকলে প্যাসিভ ভয়েসটা পাস্ট টেন্সেই হবে। এইটা কখনো এম তো কখনো অ্যান্সার হতেই পারে না। এটা তো হলো অপশন এলিমিনেশন ব্যাপার, যে আমি অপশন বাদ দিয়ে কি করে অ্যান্সার করব। এইবার আমরা শিখি যে ভয়েস চেঞ্জ যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, এইটাই যদি আছে কি ডিড ইউ নো মি, এটা যদি ভয়েস চেঞ্জ আমরা করতাম তাহলে কি করে করতাম। দেখো, যদি তোমাকে প্রশ্ন দিয়েছে ডিড ইউ নো মি, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যখন থাকবে তুমি তিনটে ধাপে করে নেবে। দেখো এইটা কি আছে, এটা প্রশ্নতে আছে, তো তুমি প্রশ্ন থেকে উত্তর করবে, উত্তর থেকে তারপরে ভয়েস চেঞ্জ করবে, তারপরে ফাইনালি তোমার আবার প্রশ্ন করতে হবে, আর এইটা হবে তোমার অ্যান্সার। দেখো যদি আমরা প্রশ্ন থেকে উত্তর করি তাহলে করব কি ইউ, ইউ। আচ্ছা এখানটা দেখো ডিড, ডিড কোন টেন্সে আছে, ডিড হয় সিম্পল পাস্ট টেন্সে। সারা জীবন মনে রাখবে ডু আর ডাজ এইটা কিসে হয়, এইটা হয় সিম্পল প্রেজেন্টে, এইটা হয় সিম্পল প্রেজেন্টে। এইবার দেখো ডিড, ডিড হয় সারা জীবন মনে রাখবে সিম্পল পাস্টে, ডিড হয় সিম্পল পাস্টে। আরেকটা কথা মনে রাখবে, দেখো যখনই সেন্টেন্সে ডিড থাকবে তখনই সবসময় V1 হবে। এটা এরর কারেকশনে পরীক্ষা আছে, যে দেখুন যখনই সেন্টেন্সে ডিড থাকবে তখনই ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সে ডিড থাকলে মনে করি যে নেগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে ডিড নট এর পর আমরা V1 করতাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এই যে ডিড আছে তাহলে ডিড এর ক্ষেত্রে সবসময় V1 হবে। এবার দেখো তো এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সের গঠন কি, সিম্পল পাস্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। অবশ্যই ন্যারেশন চেঞ্জটা ক্লাসটা করে, ন্যারেশন চেঞ্জের সমস্ত টেন্সের গঠনগুলো, ভয়েস চেঞ্জের সমস্ত টেন্সের গঠনগুলো খুব সুন্দর করে লেখা আছে। তো দেখো ডিড ইউ নো মি, তুমি কি আমাকে জানতে, তো এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এখানটা সাবজেক্ট হচ্ছে ইউ, এখানটা V2 নো এর V2 কি হয় নিউ, ইউ নিউ মি। তাহলে আমার প্রশ্ন থেকে উত্তর হলো। এবার কি করতে হবে, আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো যদি ভয়েস চেঞ্জ করি মি সামনে আসবে আই ওয়াজ, দেখো আই ওয়াজ নোন টু ইউ, এটা হলো আমাদের ভয়েস চেঞ্জ। এরপরে কি করতে হবে, ভয়েস চেঞ্জের পরে আমাদের কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তাহলে ওয়াজটা সামনে চলে আসবে, দেখো ওয়াজ আই নোন টু ইউ, এইটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। দেখো তোমাকে প্রথমে প্রশ্ন ছিল, প্রশ্ন থেকে উত্তর করার জন্য এটা সিম্পল পাস্ট টেন্স ছিল, তাহলে আমি যদি এটা থেকে উত্তর রাইট সরি এখানে ভুলে গেছে, নিউ হবে নিউ। দেখো তাহলে এটা প্রশ্ন ছিল ডিড ইউ নো মি, এটা থেকে যখন আমরা উত্তর করব ইউ নিউ মি হলো, নো এর সেকেন্ড ফর্ম নিউ হয়। আচ্ছা ইউ নিউ মি হলো, এবার আমরা ভয়েস চেঞ্জ করবো, মিটা সামনে চলে আসলো আই। সিম্পল পাস্ট টেন্সে যখন ভয়েস চেঞ্জ করি তখন আমরা এটা ওয়াজ আর আনি, সাবজেক্ট ওয়াজার প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তো দেখো আই, এটা মিটা সামনে আসলে আই হলো, আই তারপরে কি করলাম ওয়াজ, এখানটা ওয়াজ এর মধ্যে আই তো সিঙ্গুলার তাই এটা ওয়াজ হয়েছে। আই ওয়াজ নোন এর এই নিউ এর থার্ড ফর্ম নোন, আই ওয়াজ নোন টু ইউতে পেশ আসলে ইউ হলো। এবার দেখো আমার অ্যাক্টিভ ভয়েস তো প্রশ্নে ছিল, তাহলে যেহেতু অ্যাক্টিভ ভয়েসটা প্রশ্নে আছে তো আমাকে প্যাসিভ ভয়েসটা প্রশ্নেই রাখতে হবে। প্যাসিভ ভয়েসটা প্রশ্নে রাখার জন্য আমরা শুধু ফার্স্ট অক্সিলারি ভার্বটা বাইরে নিয়ে আসবো। সবসময় মনে রাখবে যখনই আমরা কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, যখন কোনো সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যে লিখবো তখন সবসময় ফার্স্ট অক্সিলারি ভার্বটা বাইরে নিয়ে আসবো। এটা কিন্তু মনে রাখতে হবে যে ফার্স্ট অক্সিলারি বাইরে নিয়ে আসলাম, ওয়াজ আই নোন টু ইউ, তাহলে এইটা হলো তোমার কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে এইটা ওয়াজ আই নোন টু ইউ। বোঝা গেল? প্রথমে আর কি শিখলাম আমরা, অপশন বাদ দিয়ে শিখলাম। এইবার মনে করো পরীক্ষায় এরকমও ছিল যে তুমি অপশন বাদ দিয়ে হচ্ছে না, যদি অপশন বাদ দিয়ে না হয় তখন তুমি ডিটেলস একটু করে নিলে, আর যদি দেখো যে অপশন বাদ দিয়ে হয়ে যাচ্ছে তাহলে এটা করে, যেরকম এটা অপশন বাদ দিয়ে হয়ে যাচ্ছিল তাহলে আমরা এটা অপশন বাদ দিয়ে করে ফেলবো। যদি অপশন বাদ দিয়ে হচ্ছে না, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি দুটো অপশনের মধ্যে, তখন আমরা কারেক্ট ভয়েসেসটা করে নেব, ব্যাস। তারপরে বসে দেখো আই হ্যাভ নট ডান এনিথিং, এটার ভয়েসেস খুব সুন্দর। দেখো আমরা আগে অপশন দেখি, এনিথিং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে হ্যাভ হয় না, কি হয় হ্যাজ হয়, তাহলে এই অপশনটা কখনোই হবে না। এনিথিং হ্যাড, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, যখন আমরা প্যাসিভ ভয়েসে করব কখনোই পাস্ট টেন্সে হতে পারে না, এইটাও ভুল।
যে টেন্সে থাকবে মনে রাখবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় যে টেন্সে থাকবে আমাকে সেই টেন্সেই রাখতে হবে। তাই এনিথিং হ্যাজ বিন নট। আরেকটা কথা সবসময় মনে রাখবে, এই নটটা সবসময় ফার্স্ট অক্সিলারি ভার্বে পরে হয়, এটা সময় রাখবে। এটা এনিথিং হ্যাজ নট, আচ্ছা দেখো এনিথিং এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এটা হ্যাজ ইউজ করেছে, ঠিক আছে, খুব ভালো ব্যাপার। তো এখানে নট সবসময় ফার্স্ট অক্সিলারি ভার্বে পরে হবে, এনিথিং হ্যাজ নট বিন ডান বাই মি, কিন্তু এটা ভুল করেছে কারণ কারণ এই নটটা এইখানটা ইউজ করেছে। এনিথিং হ্যাজ নট বিন ডান বাই মি, এইটা হলো আমাদের কারেক্ট আনসার। নট সবসময় আমরা হ্যাজ এর পরে করব, বোঝা গেল? তাহলে এনিথিং যদি আমরা সামনে আসলাম, এনিথিং হ্যাভ হ্যাজ, এটা হ্যাভ হ্যাজ ছিল, তাহলে এনিথিং হ্যাজ হলো সাবজেক্ট সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, হ্যাজ নট, নট কেন হলাম, এখানটা নট ছিল তাই আমরা এটা নট করলাম, নট বিন। আচ্ছা বিন, হ্যাভ হ্যাজ এর সাথে সবসময় ভয়েসে যে বিন আসে, বিন ডান বাই মি, আই ছিল এটা মি হয়ে গেল, আই হ্যাভ নট ডান এনিথিং, এনিথিং হ্যাজ নট বিন ডান বাই মি। তারপরে বসে দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম। দেখো অ্যাবিট, অ্যাবিট মানে হচ্ছে কোনো কিছু কম করা, অ্যাবিট মানে হচ্ছে কোনো কিছু কম করা, এটার সিনোনিম হচ্ছে ডিক্রিজ। তো এখানটা সিনোনিম ডিক্রিজ নেই, এখানে রিডিউস আছে, রিডিউস মানে হচ্ছে কমানো। লেসেন এটা মানেও কমানো, অ্যাবিট এটা মানেও কমানো, ডিক্রিজ মিনিমাইজ এগুলো মানেও কমানো। তো দেখো ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, লেজি এটা মানে সবাই জানি, লেজি মানে কি, সেফ মানে কি, এটা সবাই জানি। তো অ্যাবিট মানে কমানো, যেটা সিনোনিম হচ্ছে রিডিউস। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, তো অ্যান্টোনিম বিপরীত শব্দ সবাই জানি। আচ্ছা দেখো প্রলিফিক, প্রলিফিক মানে হচ্ছে যেটা প্রচুর পরিমাণে উৎপাদনশীল, প্রচুর পরিমাণে আছে আমাদের সোসাইটিতে, বা মনে করো এটা প্রলিফিক প্রচুর পরিমাণে, যেটা যেটা সিনোনিম হচ্ছে অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট যেটা হচ্ছে প্রচুর পরিমাণে। আর সিনোনিম সরি অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে ছেড়ে দেওয়া, সরি অ্যাবাউন্ড, হ্যাঁ অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ওটা অন্য কিছু মানে চলে এসেছে, ভুল করে বলে ফেলেছি। তো যাই হোক দেখো অ্যাবান্ডেন্ট মানে ছেড়ে দেওয়া, কিন্তু এটা প্রলিফিক, এটা হচ্ছে অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড হয়, প্লেন্টিফুল, অ্যাবাউন্ড এগুলো হচ্ছে এর সিনোনিম। দেখো তো প্রলিফিক এইটা হচ্ছে প্রচুর পরিমাণে, যেটা হচ্ছে প্লেন্টিফুল আমরা বলতেই পারি। এখানটা বলেছে অ্যান্টোনিম, তাহলে কি আমাকে প্রচুর বা প্রচুর পরিমাণে, এটার অপোজিট খুব কম পরিমাণে যেটা আছে। দেখো পোলাইট, পোলাইট মানে কি ভদ্র, তো এইটা তো হবে না। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ এটা জানো, ক্রিয়েটিভ যেটা কি, ক্রিয়েটিভ কখনো এটার অপোজিট হয় না। স্টাববর্ন, স্টাববর্ন মানে হচ্ছে জেদি, স্টাববর্ন মানে হচ্ছে জেদি এক দিয়ে। স্কিয়ার্স এইটা মানে হচ্ছে খুব কম পরিমাণে, যেটা খুব কম পরিমাণে আছে, অল্প পরিমাণে আছে। তো প্রলিফিকের অপোজিট কি হবে, অ্যান্টোনিম কি হবে, স্কিয়ার্স, রাইট? তারপরে দেখো নাম্বার 10, চুজ দ্য কারেক্টলি স্পেলড। আচ্ছা এক্সিলারেশন, দেখো এইটা কারেক্ট, এটা ভার্ব ফর্ম হয়, ধরো ই এক্স, এক্সিলারেশন, এক্সি এল এ আর এ টি ই, এক্সিলারেট। তো এইখানটা অপশন হবে ইএক্স এল ই, এটা তো আসবে না, ইএক্স ইএক্স আই এল ই এটাও আসবে না। দেখো এখানটা এটা তো হবেই না, একটাই অপশন হবে বি। দেখো এক্সিলারেট, ই এক্স এইচ আই এল এ আর এ টি ই, এক্সিলারেট এটা হচ্ছে ভার্ব ফর্ম, যেটা আনন্দ হই হুল্লোড় করা। এবার দেখো এক্সিলারেশন, ই এক্স এইচ আই এল এ, ই এক্স এইচ আই এল এ আর এ টি ই, আর এ টি আই ও এন। এইবার দেখো এটা ভার্ব ফর্মে ছিল, এইটার নাউন ফর্ম হচ্ছে এইটা। আমরা পার্টস অফ স্পিচ সবাই জানি, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। তো এইটা ছিল ভার্ব ফর্মে আর এটা ছিল নাউন। এইটা হচ্ছে কি প্রচুর আনন্দ হই হুল্লোড় করা, এক্সিলারেট, ই এক্স এইচ আই এল এ আর এ টি ই। আর এটা নাউন ফর্ম হচ্ছে ই এক্স এইচ আই এল এ আর এ টি আই এল। দেখো এই পর্যন্ত একদম সেম, রাইট? ই এক্স এইচ আই এল এ আর এ টি ই, ই এক্স এইচ আই এল এ আর এ টি ই, এটা টি আই এল, এটা উঠে গিয়ে নাউন ফর্ম করার জন্য আমরা টি আই ও এন, জেনারেলি মনে রাখবি সবসময় নাউন ফর্মের শেষে, নাউন ফর্মের শেষে আমরা টি আই ও এন, এস আই ও এন, এম ই এন টি এইগুলো থাকে। তো এইটা কারেক্ট, এটা কারেক্ট হলো এইটা, ই এক্স এইচ আই, ই এক্স এইচ আই এল এ আর এ টি আই ও এন, এক্সিলারেশন, এক্সিলারেট, এক্সিলারেশন। তারপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো I wish I know the answer, I wish I knew the answer, I wish I had knew the answer, I wish I have known the answer। খুব সুন্দর। দেখো যদি আমরা অপশন বাদ দিই, I wish I had, had এর পর সারা জীবন এটা V3 তে আসে, এইটা V3 তে আসা উচিত ছিল, কিন্তু নিউ, নিউ আছে কিসে, মনে করো
রাইট। নিউ এইটা এইটা আসে আসে এইটা কিসে আছে? নিউটা আছে V2 তে, কিন্তু হ্যাড সবসময় কি ক্যারি করে? হ্যাড সবসময় V3 ক্যারি করে, তাহলে এইটা সম্পূর্ণ ভুল। হ্যাডের পরে V2 বসেছে, সেন্টেন্স কোনোদিন ফর্ম করে না। এইবার দেখো, এবার বাদ বাকি থাকলো তিনটে। এইবার বাদ বাকি যে তিনটে থাকলো, দেখো বাদ বাকি যে তিনটে থাকলো, এবার তিনটে সেন্টেন্সে ফরমেশনই কারেক্ট। আই হ্যাভ নোন, হ্যাজ V3 কারেক্ট। আই নো সিম্পল প্রেজেন্ট টেন্সে, আই নিউ সিম্পল পাস্টে দুটি কারেক্ট। কিন্তু এইটার একটা সেন্টেন্স কনস্ট্রাকশন আছে। যখন আমরা এরকম অপটেটিভ সেন্টেন্স, এগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? যখন কোনো মনের ইচ্ছে প্রকাশ করে। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো হয়? যখন কোনো সাবজেক্ট ভার্ব এরকম কম্বিনেশন থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স মনে করে যখন এরকম থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ কোনগুলো? যেগুলো প্রশ্নবোধক। ইম্পারেটিভ কোনগুলো? যেগুলো আদেশ অনুরোধ। আর তারপরে হচ্ছে অ্যাসার্টিভ, এই অপটেটিভ আর এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা খুব সহজেই চিনি এক্সক্লামেটরি সাইন দেখে। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা খুব সহজেই চিনি এক্সক্লামেটরি সাইন দেখে। ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজেই দেখি আমরা ইন্টারোগেটিভ সাইন দেখে। এবার দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যখন কোনো মনের অসম্পূর্ণ ইচ্ছে আমরা প্রকাশ করতে চাই, তখন আমরা সেটাকে বলি অপটেটিভ সেন্টেন্স। এইবার দেখো এইখানটা এইখানটা এই আই উইশ, এই আই উইশ এর পরে ও সবসময় পাস্ট সেন্স নেয়। যখন কোনো অপটেটিভ সেন্টেন্স এরকম করি যে আমি, এটা এটা হচ্ছে বাংলা মানে এরকম হয়, আমার ইচ্ছে যদি আমি অ্যান্সারটা জানতাম, তাহলে বলছে যদি আমি অ্যান্সারটা জানতাম, তাহলে এইটা, এই অপশনটা হবে আমাদের কারেক্ট। আই উইশ এইটার পর সবসময় পাস্ট সেন্স আসবে, সবসময় পাস্ট টেন্স। কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে করো এইখানটা তো সেন্টেন্সটা এইটা, যে আই উইশ আই নিউ দ্য অ্যান্সার। যদি তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনটা যদি এরকম থাকতো, আই উইশ আই হ্যাড KNOWN, I had known the answer। দেখো খুব ভালো করে এটা দেখো, এখানটা এই সেন্টেন্সটাও কারেক্ট। আই আই উইশ আই নিউ দ্য অ্যান্সার, এটাও কারেক্ট। আই উইশ আই হ্যাড নোন দ্য অ্যান্সার, এটাও কারেক্ট। এখানটা হ্যাডের পরে নিউ দিয়ে ফেলেছিল, যার জন্য এই সেন্টেন্সটা ভুল। বোঝা গেল? এবার দেখো এই সেন্টেন্স দুটোর মানে কিন্তু আলাদা হয়। যদি আমরা আই উইশ এর পরে সিম্পল পাস্ট লিখি, যে আই উইশ আই নিউ দ্য অ্যান্সার, আমার ইচ্ছে যদি আমি জানতাম এই উত্তরটা, মানে কি আমি উত্তরটা এখনো জানি না, আমি উত্তরটা তখনও জানতাম না, আমি উত্তরটা এখনো জানতাম না, যদি এইটা আই উইশ এর পরে সিম্পল পাস্ট ইউজ করা হয়। আর যদি আই উইশ এর পরে পাস্ট পারফেক্ট ইউজ করা হয়, তখন মানে এটা বোঝায় যে আমি উত্তরটা তখন জানি, একদম এখন মনে পড়ে গেছে। বোঝা গেল? মনে করে পরীক্ষা দিয়ে এসছো, তো পরীক্ষা একটা খুব টাফ একটা গ্রুপ ভার্ব দিয়েছে, যেটা তুমি জানোই না যে না এই গ্রুপ ভার্বটা মানে কি। তো তুমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসো, তুমি পরীক্ষা হলে বসেও জানতে না যে গ্রুপ ভার্বটার মানে কি, তুমি এখনো জানো না গ্রুপ ভার্বটা মানে কি। তখন আমরা করবো আই উইশ এর পরে সিম্পল পাস্ট, যে আমি তখনও জানতাম না, এখনো জানি না, তখন আমরা করবো সিম্পল পাস্ট। এইবার মনে করো আই উইশ আই হ্যাড নোন দ্য অ্যান্সার, এইটা কখনো মনে করো তুমি পরীক্ষার হলে বসে একটা গ্রুপ ভার্বের মানে তোমার তখন মনে পড়েনি, কিন্তু যেই তুমি বাড়িতে এসছো তখন তোমার মনে পড়ে গেছে, হায় রে এটা আমি জানতাম। তাহলে এইটা আই উইশ এর পরে আই হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স তখন ইউজ করে, আমি অতীতে এই জিনিসটা জানতাম না, কিন্তু আমি এখন জানি, কিন্তু এখন তো কোনো লাভ নেই জেনে। তো ব্যাপারটা এরকম হলো যে আই উইশ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স তখন ইউজ করব যখন আমি অতীতে জানতাম না কিন্তু এখন জানি। আর আই উইশ এর পরে সিম্পল পাস্ট তখন ইউজ করবো আমি অতীতেও জানতাম না, এখনো জানি না। বোঝা গেল? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, আই উইশ এর পরে সবসময় পাস্ট সেন্স আসে, আর সিম্পল পাস্ট তখন ইউজ করা হয় যখন আমি কখনোই জানতাম না, আগেও জানতাম না, এখনো জানতাম না। আর আই উইশ এর পরে এই আই হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স তখন ইউজ করা হয় যে আমি তখন জানতাম না কিন্তু এখন এখন আমি জানি, তখন আমি ভুলে গেছিলাম কিন্তু এখন আমি জানি, যে তখন আমরা এটা ইউজ করবো, যে ওই এক্সিস্টেন্সটা তখন ছিল না কিন্তু এই ব্যাপারটা আমার এখন মনে হয়েছে বা এখন আমি পারি, এরকম ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো আই উইশ এর পরে। বোঝা গেল? তারপরে বসো দেখো, নো সুনার ড্যাশ দ্য মিটিং বিগিন দেন দ্য পাওয়ার ওয়েন্ট অফ। দেখো এইটা হচ্ছে একটা পাস্ট সেন্টেন্স। তো পাস্টে আছে কি করে বুঝলাম? ওয়েন্ট অফ। দেখো তো ওয়েন্ট অফ যেহেতু পাস্টে আছে, তাহলে আমাকে এইখানটা এমন একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে যেটা হচ্ছে পাস্টেই থাকবে। এবার এইখানটা ডাজ কখনোই হয় না, ডাজ হয় এটা প্রেজেন্ট টেন্স আছে, হ্যাজ তো আসবেই না। এবার দেখো হ্যাড আর ডিড। আচ্ছা, এই যে নো সুনার, এটা একটা সেন্টেন্স কনস্ট্রাকশন, মনে রাখবে নো সুনারের সাথে
দেন হয়, এটা তোমরা সবাই জানো কম বেশি, তাও বলে দিচ্ছি। নো সুনারের সাথে দেন হয়, হার্ডলির সাথে হয়ে নয়। এইবার এই নো সুনারের সাথে এইখানটা আমরা এই যে নো সুনার পরে এইখানটা আমরা ডিড এইটাও ইউজ করতে পারি, হ্যাড এইটাও ইউজ করতে পারি, দুটোই কারেক্ট। নো সুনারের পরে এখানটা ডিড এটা ইউজ হয়, হ্যাড এটা ইউজ হয়। এইবার তুমি দেখো, যদি আমরা হ্যাড ইউজ করতাম, যদি আমরা এই অপশনটা ইউজ করতাম, তাহলে নো সুনার হ্যাড দ্য মিটিং, তাহলে এটা ভার্বের V3 তে হতো। V3 তে তো বিগিন, বিজ্ঞান, বিগানে হতো, কিন্তু এটা হচ্ছে বিগিন, এটা কিসে আছে? V1 এ। তাহলে যদি আমরা হ্যাড বসাতাম তাহলে এটা V3 তে থাকতো, তাহলে যদি V3 তে নেই, V1 এ আছে, তাহলে এখানটা হ্যাড কখনোই হবে না, এটা ডিড হবে। আর একটু আগে আমরা শিখেছি সেন্টেন্সে যখন ডিড থাকে তখন ওই ডিডের এগেইনস্টে যে ভার্বটা বসে সেটা কিন্তু সবসময় V1 এ হয়। তাহলে এটা ডিড, এটা বিগিন, আর এইটা হবে ডিড হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, identify the error. He is one of the candidates who has qualified the examination. এবার দেখো এইখানটা হুটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করছে। আমরা প্রোনাউনের চ্যাপ্টার যখন অনেক ডিটেলসে শিখবো তখন আমরা শিখবো রিলেটিভ প্রোনাউন কি, পার্সোনাল প্রোনাউন কি, রিফ্লেক্সিভ প্রোনাউন কি, ওগুলো তখন শেখা যাবে। এখন শুধু এটুকু জেনে রাখো, হু, হুইচ, দ্যাট এগুলো যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ইউজ করি তখন ও যার পরে বসে তাকে মডিফাই করে। এখন তাহলে এইটা অনেকেই ভুল করে ফেলি আমরা। তো মানে করছে হি ইজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সামিনেশন। দেখো মানে কিন্তু এটা বোঝায় যে সে হলো ওই ক্যান্ডিডেটদের মধ্যে একজন যে এক্সামটা কোয়ালিফাই করেছে। তাহলে ওই ক্যান্ডিডেটদের মধ্যে একজন, তাহলে তো এখানটা হু হ্যাজ ঠিক আছে। অনেকে ভাবে কি এই হু বোধ হয় এই ওয়ান কে মডিফাই করছে, না, এখানটা কিন্তু হু ওয়ান কে মডিফাই করছে না। এই সেন্টেন্সটা বাংলা মানে দেখো, হি ইজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সামিনেশন। সে হলো ওই ক্যান্ডিডেটদের মধ্যে একজন যে ক্যান্ডিডেটরা পরীক্ষাটা পাস করেছিল। অনেক ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করেছিল, ও তাদের মধ্যে একজন। এই যে এই হু হু কাকে মডিফাই করছে? ক্যান্ডিডেটদেরকে মডিফাই করছে। তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে হু ক্যান্ডিডেটদেরকে মডিফাই করছে। ক্যান্ডিডেট এখানে কি সিঙ্গুলার আছে? সরি, ক্যান্ডিডেট এখানে কি প্লুরাল আছে? ক্যান্ডিডেটস আছে, প্লুরাল আছে। তাহলে প্লুরালের পরে কখন আমরা হ্যাজ করি না, প্লুরালের পরে আমরা সবসময় হ্যাভ করি। তাহলে এইখানটা কোথায় ভুলটা হবে? এইখানটা ভুল হবে, এইখানটা অপশন ডি, এইটা হবে হ্যাভ। তাহলে এই সেন্টেন্সে যখন আমরা মানে করব, ভালো করে দেখো যে অনেকেই এটা করে ফেলি যে ওয়ান অফ দ্য মানে এখানটা হু ওয়ান কে মডিফাই করছে, কিন্তু এইটা পুরো ভুল। হু কখনোই ওয়ান কে মডিফাই করছে না, হু মডিফাই করছে এইটাকে। এই সেন্টেন্সটা বাংলা মানে করলে এরকম হয় যে হি ইজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড দ্য এক্সামিনেশন। যে অনেক ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করেছে, যে অনেক ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করেছে, কোয়ালিফাই করেছে, ও তাদের মধ্যে একজন। বোঝা গেল? ব্যাস। তাহলে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হু ক্যান্ডিডেটস মডিফাই করছে, তাই ওটা হ্যাভ হয়েছে। ভুল ছিল আমার কথায়, এই হ্যাজে ভুল ছিল। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। বাহ, ন্যারেশন চেঞ্জ। তোমরা আমি ন্যারেশন করে দিচ্ছি, তোমরা অবশ্যই ন্যারেশন চেঞ্জের ভিডিওটা কিন্তু বারবার বলছো, এটা দেখো। হ্যাঁ, তারপরে দেখো, আচ্ছা আমরা দেখি অপশন এলিমিনেট করে কিছু করা যায়। এলিমিনেট করা মানে কি? বাদ দেওয়া। দেখো, তাহলে আমরা অপশন এলিমিনেট করি যদি হয় কিনা। শি সেড টু মি হোয়ার ওয়্যার ইউ। ফার্স্ট দেখো, আচ্ছা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ কি করে বুঝলাম? এটা ইন্টারোগেটিভ সাইন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ রিপিটিং ভার্ব সবসময় আস্কড হয়, সারা জীবন মনে রাখবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে রিপিটিং ভার্ব সবসময় আস্কড হয়। তাহলে এখানে সবসময় আস্কড তিনটেই আস্কড আছে। শি তিনটে সবকটাতে শি আছে, মি সবকটাতে আছে। এখানে দেখো দ্যাট হোয়ার, এটা ভুল। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন WH ওয়ার্ড দিয়ে লিঙ্কার ওয়ার্ড হয়, তাহলে এখানটা দ্যাট হবে না। এইবার দেখো, তাহলে শি আস্কড মি হোয়ার আই ওয়াজ, এখানটা তো হোয়ার ঠিকই ভাবে ইউজ হয়েছে, এখানটা হোয়ার ঠিক ভাবে, এখানটা হোয়ার ঠিক ভাবে। এখন দেখো, সবসময় মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, এইটাকে আমরা কি বলা হয়? রিপোর্টেড। একটুখানি শিখিয়ে দিচ্ছি, একটুখানি আমরা শিখে নিই ব্যাপারটা। হ্যাঁ, এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এবার এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এইটা টেন্সের পরিবর্তন হবে। এবার এই ডিটেইলসটা তোমরা ভিডিওতে, ওই ন্যারেশন চেঞ্জ ভিডিওটা দেখে নিও। তাহলে বলছি শি সেড টু মি হোয়ার আর ইউ। মনে রাখবে সবসময় যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, যদি এইটা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এইখানে চেঞ্জ করার সময় এম, ইজ, আর এইগুলো থাকলে আমরা ওয়াজ অথবা ওয়্যার করব। বোঝা গেল? যদি কখনো ওয়াজ ওয়্যার থাকে এখানে
ওয়াজ ওয়্যার থাকলে আমরা করব হ্যাড বিন। বোঝা গেল? তাহলে এইখানে দেখো ওয়াজ ওয়্যার আছে, ওয়্যার আছে তো ইউ এর সাথে তো ওয়্যার হয়, তো ওয়্যার আই ওয়াজ, তো এখানে কি হবে, আই ওয়াজ তো হবেই না, তো এইটা ভুল, এইটা আমাদের ভুল। প্রথমে এটা তো ভুল হয়েই গেছে এইটা। এইবার দেখো, তো বলছে হোয়ার আই হ্যাড বিন, এখানটা আমরা হ্যাড বিন হয় নাকি এখানটা হ্যাড হয়, এইটা হয় না কখনো। এইটা যে শি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন, ওয়াজ ওয়্যার ছিল, ওয়াজ ওয়্যার থাকলে আমাদেরকে হ্যাড বিন আনতেই হবে। আমাদের অপশন হবে, অ্যান্সার হবে অপশন ডি, এইটাও ভুল অ্যান্সার, রাইট? তাহলে এইটাও ভুল, এইটাও ভুল, এইটাও ভুল। এইটা ভুল এই কারণে যে হোয়ার সাথে দ্যাট, এটা তো হবেই না। এখানটা আই ওয়াজ, এইটাও ভুল ছিল, এইটাও ভুল ছিল, এইটা ভুল। আর এখানটা আই হ্যাড হয় না, যখন ওয়াজ আর থাকে, ওয়াজ আর থাকলে হ্যাড বিন হবে, হ্যাড বিন। যদি এটা অ্যাম ইজ আর থাকতো তাহলে আমরা এটা ওয়াজ আর করতাম। তারপরে প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খুব সুন্দর, দেখো দেখো নাইদার, নাইদার আইদার এগুলো সবসময় দুজনের ক্ষেত্রে হয়, হয় দুটো মানুষ হতে পারে, দুটো প্রাণী, দুটো জড়বস্তু, যাই হোক। তো বলছে নাইদার অফ দ্য টু বয়েজ, নাইদার অফ দ্য টু বয়েজ ওয়ার প্রেজেন্ট। দেখো এবার সারা জীবন মনে রাখবে, যখন এরকম আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, টু অফ, থ্রি অফ থাকবে, এই অফ এইটার পরে যে নাউনটা থাকবে সেটা সবসময় প্লুরাল থাকবে, সবসময় প্লুরাল। এইখানটা যদি মনে করো, আমি এক্সাম্পল দিয়েছি তোমাকে, যদি এরকম একটা থাকতো ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, এইখানটা মনে করো তোমাকে দিল এম ইজ আর অনেস্ট, এইরকম একটা তোমাকে দিল। আরেকটা দিল মনে করো টু, টু অফ দ্য বয়েজ, এইবার মনে করো এইখানটা এম ইজ আর অনেস্ট। অনেস্ট মানে কি, অনেস্ট মানে সৎ, আর অনেস্টের আগে আর্টিকেল সবসময় কি হয়, আর্টিকেল অ্যান হয়। মনে করো অনেস্ট বয়, অ্যান অনেস্ট বয়। আর্টিকেলের ক্ষেত্রে কি নিয়ম আছে, যে যখন এইচ এর উচ্চারণ যখন হয়ের মতো হয় না, তখন আমরা সেখানটা অ্যান বসাই। যখন আর্টিকেলস এর ক্লাসে ওটা আমরা ডিটেলসে শিখবো, কেমন দেখো এবার। তাহলে ওয়ান অফ, আমরা কি বলেছি, যখন এরকম অফ, ওয়ান অফ, টু অফ, থ্রি থাকবে, এটা সবসময় প্লুরাল ফর্মে আসবে, রাইট? সবসময় এটা প্লুরাল ফর্মে আসবে। তো দেখো ওয়ান অফ দ্য বয়, এইখানটা মেইন কাজ করছে কি, মেইন কাজ করছে একজন, ছেলেদের মধ্যে একজন, তাহলে এটা সিঙ্গুলার, এটা ইজ হবে। দেখো টু অফ দ্য বয়েজ, এখানে মেইন কাজ করছে কে, দুজন, তাহলে ছেলেদের মধ্যে দুজন, প্লুরাল ফর্ম, তাই এটা আর হবে। বোঝা গেল? এইবার দেখো নাইদার অফ দ্য টু বয়েজ, নাইদার আইদার এগুলো সবসময় সিঙ্গুলার হয়, নাইদার অফ দ্য টু বয়েজ এটা সবসময় সিঙ্গুলার হবে, এটা কখনো ওয়্যার হয় না। ওয়্যার হয় কিসে, ওয়্যার হয় প্লুরালের ক্ষেত্রে। এবার দেখো নাইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ প্রেজেন্ট, এই দুটো বয়ের, দুটো ছেলের মধ্যে কেউই না, নাইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ প্রেজেন্ট, এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এইখানে কোথায় ভুল ছিল, নাইদার অফ দ্য টু বয়, এটা তো বয় হবেই না, এটা সিঙ্গুলার কখনই হতে পারে না, এটা প্লুরাল হবে। দেখো নাইদার অফ দ্য টু বয়েজ প্লুরাল দেওয়া আছে, হ্যাড প্রেজেন্ট, হ্যাড এখানে হয় না, এখানে হ্যাড প্রেজেন্ট হয় না। হ্যাড যদি হতো, তোমাকে যদি এখানটা যদি ইউজই করতে হতো, তাহলে হ্যাড বিন আসতো, বি ডবল এন। যদি আমরা হ্যাড ইউজ করতাম তাহলে আমরা এখানটা অবশ্যই বিন করতাম, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো। তো বলতে যে নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাড বিন প্রেজেন্ট, হ্যাড বিন করলে হতো, যে হ্যাড বিন প্রেজেন্ট ঠিক ছিল, কিন্তু শুধু হ্যাডের ক্ষেত্রে প্রেজেন্ট হয় না। যখন মনে রাখবে শুধু হ্যাড, শুধু হ্যাড প্রেজেন্ট এরকম কখনই হয় না, যে নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাড প্রেজেন্ট হয় না, নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাড বিন প্রেজেন্ট, রাইট? তারপর দেখো, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 16, চুজ দ্য কারেক্ট ইডিয়ম মিনিং টু রিভিল এ সিক্রেট। বলেছে চুজ দ্য কারেক্ট ইডিয়ম, একটা সঠিক ইডিয়ম চুজ করো, মিনিং টু রিভিল এ সিক্রেট, এমন একটা ইডিয়ম চুজ করতে হবে যেটা মানে করবে রিভিল এ সিক্রেট। তাহলে এবার দেখি সবকটা ইডিয়মের বাংলা মানে কি বলছে, হিট দ্য নেল অন দ্য গ্রাস, আচ্ছা আগে দেখি এটা কি, টু রিভিল এ সিক্রেট মানে একটা সিক্রেট প্রকাশ করা, রিভিল, রিভিল মানে প্রকাশ করা, ডিসক্লোজ করা। তো বলছে হিট, হ্যাঁ, টু রিভিল এ সিক্রেট একটা সিক্রেট প্রকাশ করা, হিট দ্য নেল অন দ্য হেড, হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা, তো এইটার সাথে এটা আসছে না। তারপর দেখো ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে অতীতে মনে করো তুমি কোনো ভুল করেছো বা কেউ কোনো ভুল করেছে, তো সেইটার জন্য আফসোস করা, রিপেন্ট করা, অনুতাপ করা, তো সেইটা হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, তো এইটার সাথে এটা আসছে না।
এবার দেখো বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ মানে কোনো একটা জিনিসের উপর মনে করো আমরা কথা বলছি, তো মেইন টপিকের বিষয়ে আমরা কথা না বলে অন্যান্য বিষয় ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছি, মেইন টপিক আমরা আসছি না, সেইটাকে বলা হয় বিট অ্যাবাউট দ্য বুশ। তাহলে এইটা হলো না। এবার দেখো স্পিল দ্য বিনস। আচ্ছা স্পিল মানে জানো কি? স্পিল মানে হচ্ছে মনে করো একটা পাত্র আছে, পাত্রতে কিছু তরল জাতীয় জিনিস রাখা আছে, তো ওই তরলটা মনে করো একটা গ্লাস, একটা গ্লাসে জল রাখা আছে, এবার ওই গ্লাসের বাইরে জলটা যদি পড়ে যায়, কিনারা বেয়ে যদি জলটা বাইরে পড়ে যায়, সেইটার বাংলা মানে হচ্ছে, সেটা ইংলিশ হচ্ছে স্পিল। স্পিল মানে হচ্ছে কোনো পাত্র থেকে কোনো তরল পদার্থ বাইরে পড়ে যাচ্ছে, সেইটাকে বলা স্পিল। তো স্পিল দ্য বিনস এইটা মানে হচ্ছে টু রিভিল এ সিক্রেট, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইটা মানে হলো কোনো কিছু, কোনো সিক্রেটে সেইটা যখন সবার সামনে পাবলিক করা হয়, সেইটাকে বলা হয় স্পিল দ্য বিনস। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বাহ, খুব সুন্দর একটা জিনিস, কারেক্ট সেন্টেন্স চুজ করতে হবে। দেখো এরকম যখন সেন্টেন্স দেবে, তোমাকে ফার্স্ট কি করতে হবে, দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। হি ইনসিস্টেড দ্যাট শি হ্যাজ কাম আর্লি। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইনসিস্টেড, ইনসিস্টেড কিসে আছে, V2 তে আছে। শি হ্যাজ কাম আর্লি, এটা কি করে হয়? একটা পাস্ট ইভেন্ট, তো এটা তো কখন হবেই না। সে জোর করে বলছিল বা জোর করছিল যে সে আগে এসেছিল, তো শি হ্যাজ, এটা তো হবেই না। এইটা তো পাস্ট ইভেন্ট, পাস্টের সাথে তো প্রেজেন্ট এইভাবে আমরা লিখতে পারি না। হি ইনসিস্টেড দ্যাট শি উইল কাম, এইটাও আসে না। যখন আমরা পাস্ট যখন আমরা করি, পাস্টে যখন লিখি আমরা এই শ্যাল উইলের জায়গায় উড করি, উড, তো এইটা হবে না অ্যান্সার। হি ইনসিস্টেড দ্যাট শি কাম আর্লি, এটা তো কখনো হবেই না। দেখো এটা শি, যদি আমরা এটা V1, এটা হচ্ছে V1, শি কাম, কাম V1 V3 তে তাই, কিন্তু এইটা যদি সাবজেক্টে পরে V1 হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তো এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স হবেই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি আমরা কখনো সিম্পল প্রেজেন্ট লিখতাম, তাও দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে এস বা ইয়েস যোগ করতে হতো, তাহলে এটা কি হতো, কামস হতো। তো এখানে সে সমস্ত কিছু নেই, তো এইটা ভুল আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এটা পাস্টে আছে, এটা কখনো প্রেজেন্টে হতে পারে না। এইবার দেখো হি ইনসিস্টেড দ্যাট শি কেম আর্লি, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সে জোর করছিল, সে জোর করে বলছিল বা এটা জোরাজুরি করছিল যে শি কেম আর্লি, সে আগে এসেছিল। তো এইটা পাস্টে আছে, এইটাও পাস্টে আছে, এইটা হলো আমাদের কারেক্ট সেন্টেন্স। তারপর দেখো চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, রাইট। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস, খুব সুন্দর। দেখো দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস, অ্যাপেলসটা তো প্লুরাল, কিন্তু এখানে মেইন কাজ করছে কে, মেইন কাজ করছে দ্য কোয়ালিটি। দ্য কোয়ালিটি কি, দ্য কোয়ালিটি সিঙ্গুলার, তাহলে দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস, অ্যাপেলস গুলোর কোয়ালিটি, এখানে কোয়ালিটি সিঙ্গুলার, তাহলে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার ভার্বই বসবে। দেখো ওয়্যার তো এখানটা হবে না, ওয়্যার এই কারণে হয় না কারণ ওয়্যার প্লুরালের ফর্ম, ওয়্যার প্লুরালের পর বসে, কিন্তু কোয়ালিটি সিঙ্গুলার, তো ওয়্যার কখনো হবে না। দেখো হ্যাজ গুড এখানে কখনো আসে না, এটা বি ভার্ব আসবে। যে আপেলগুলোর কোয়ালিটি এরকম হতে পারে যে আপেলগুলোর কোয়ালিটি ভালো ছিল, বা এরকম হতে পারে আপেলগুলোর কোয়ালিটি ভালো, এরকম হতে পারে। তো হ্যাজ এইটা কখনো আসে না, এখানে বি ভার্ব আসবে। তো এইটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো উইল, এখানটা উইলও হবে না। উইল যদি আমরা উইল বি করতাম তাহলে হতো যে দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস উইল বি গুড, যে এই আপেলের কোয়ালিটি গুলো পরে মানে ফিউচার আমরা ইন্ডিকেট করতে চাইছি না, আপেল গুলোর কোয়ালিটি ভালো হবে, তখন আমরা যদি করতাম তাহলে উইল বি। যদি আমরা এটা উইল বি করতাম, সাপোজ মনে করো এরকম আছে, অপশনটা ছিল উইল বি, তাহলে কিন্তু উইল বি কারেক্ট অ্যান্সার হতো, রাইট। তো এখানটা উইল নয়, উইল বি থাকলে কারেক্ট অ্যান্সার হতো, কিন্তু যেহেতু এটা তো উইল বি নেই, তাহলে এইটা এখানে কোনো প্রশ্নই আসে না। পড়াশোনা ফিরে আসি, দেখো তাহলে এটা হবে ইজ হবে। এবার দেখো চুজ দ্য কারেক্ট ওয়ান অর সাবস্টিটিউশন। বাহ, কারেক্ট ওয়ান অর সাবস্টিটিউশন, এই স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, একটা স্পিচ যেটা ডেলিভার করা হয়েছিল কোনো রকম প্রিপারেশন ছাড়া। মনে করো কেউ একজন রামবাবু, সে গ্রামের খুব ভালো একজন গণ্যমান্য ব্যক্তি, রামবাবু বাজার করতে যাচ্ছিল, হঠাৎ করে রামবাবু যে আসছিল, সামনে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল, তো ওনাকে গ্রামের লোকেরা বললো যে না, তুমি তো খুব গণ্যমান্য ব্যক্তি, মঞ্চে উঠে বক্তৃতা দাও। তো এক্ষেত্রে কি রামবাবু তো কোনো রকম প্রিপারেশন ছিল না যে আজকে আমি ওখানে বক্তৃতা দেবো, ওই টপিকটা আমাকে ভালো করে জানতে হবে, বাড়িতে একটু স্টাডি করতে হবে, তো এরকম তো কোনো ব্যাপার ছিল না। তাহলে কি উইদাউট প্রিপারেশন তিনি ওইখানে গিয়ে বক্তৃতা দেবেন বা বক্তৃতা দিচ্ছেন। তাহলে যখন এই স্পিচ ডেলিভার উইদাউট প্রিপারেশন, কোনো প্রিপারেশন ছাড়াই যখন কোনো স্পিচ দেওয়া হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় এক্সটেম্পোর। বোঝা গেল, তাকে বলে এক্সটেম্পোর। আচ্ছা অরেশন মানে কি, অরেশন হচ্ছে বক্তৃতা, অরেশনের ভার্ব ফর্ম হচ্ছে অরেট, অরেশনের ভার্ব ফর্ম হচ্ছে অরেট, যেটা নাউন ফর্ম হচ্ছে অরেশন। আচ্ছা
রেটরিক, রেটরিক হচ্ছে যে আমাদের ভাষার যে অলংকার সেটাকে আমরা বলে থাকি যে বেশ সুন্দর, মানে একদম অলংকারপূর্ণ ভাষা, সেরকম ক্ষেত্রে আমরা রেটরিক শব্দটা ইউজ করি সেই সমস্ত জায়গা। আচ্ছা, ইলোকিউশন, ইলোকিউশন, ইলোকিউশন মানে হচ্ছে ভালো বক্তৃতা, ভালো কথাবার্তা। ইলোকিউশন মানে কোন ভালো বক্তৃতা দেওয়ার যে ট্যালেন্ট, ভালো বক্তৃতা, সেটাকে আমরা বলি ইলোকুয়েশন। খুব ভালো কথাবার্তা বলতে পারে। ইলোকুয়েন্টলি যেটা হচ্ছে অ্যাডভার্ব হয়, হ্যাঁ, তো ইলোকুয়েশন ভালো বক্তৃতা আর কি, ভালো কথাবার্তা। তাহলে এইখানটা স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, এটা হচ্ছে এক্সটেম্পো, কোনো রকম প্রস্তুতি ছাড়াই বক্তৃতা দিচ্ছিলেন। তারপরে নাম্বার 20, চুজ দ্য কারেক্ট কনজাংশন। কনজাংশন আমরা জানি কি, কনজাংশন হলো এমন যে ওয়ার্ড গুলো কোনো দুটি সেন্টেন্সে যুক্ত করে, রাইট? দেখো এবার, হি স্পোক সফটলি, সে খুব মৃদুভাবে কথা বলেছিল। হি ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব আদার, সে সে ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব, সে অন্যকে ডিস্টার্ব করতে চায়নি। আচ্ছা, সো দ্যাট, সো, সরি সরি দাঁড়াও, একটুখানি একটুখানি ওয়েট করো, দাঁড়াও, জাস্ট একটুখানি ওয়েট করো। দেখো, আমার এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল, এটা সবে মাত্র, এই চ্যানেলটা সবে মাত্র খোলা হয়েছে, হ্যাঁ, আর এটা ডব্লিউবিসিএস এর ফার্স্ট প্র্যাকটিসের, এরপর কন্টিনিউ আমরা প্র্যাকটিসের আমরা করব। তোমরা একটুখানি এই চ্যানেলটা সবার মধ্যে শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। অন্যান্য মোবাইল বা তোমাদের যে ফ্রেন্ড আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর সবাইকে বলো চ্যানেলটা যেন একটু করে সাবস্ক্রাইব করে দেয়। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক যেন অবশ্যই থাকে। তোমরা যত শেয়ার করবে তত আমার চ্যানেলটা সবার মধ্যে স্প্রেড করবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে পরে যখন আমি ভিডিও আপলোড করব, যাতে সব থেকে আগে নোটিফিকেশনটা তোমার মোবাইলেই যায়। কেমন? দেখো এবার, আমরা ছিলাম, এইটা ছিলাম, রাইট? হ্যাঁ, দেখো, হুম, দেখো, বলেছে চুজ দ্য কারেক্ট কনজাংশন। কনজাংশন মানে আমরা কি জানি, কনজাংশন দুটো সেন্টেন্সকে জয়েন করে। দেখো, হি স্পোক সফটলি, সে খুব সফটলি কথা বলেছিল। হি ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব আদার, সে চায়নি অন্য কাউকে ডিস্টার্ব করতে। দেখো এবার, দেখো সো দ্যাট, হ্যাঁ, সো দ্যাট, সো দ্যাট মানে কি, সো দ্যাট মানে হলো যাতে, সো দ্যাট মানে যাতে। আচ্ছা, অলদো, অলদো মানে কি, অলদো মানে হলো যদিও, অলদো মানে হলো যদিও। আনলেস, আনলেস এর বাংলা মানে হচ্ছে যদি না, অ্যাকচুয়ালি যদি হয় তাহলে, আনলেস, আনলেস মানে হলো যদি না, হ্যাঁ, আনলেস, আনলেস এর মানে হয় যদি না। বিকজ, বিকজ এটা তো সবাই জানে, বিকজ মানে কারণ। দেখো এবার, তো বলছে হি স্পোক সফটলি, এবার দেখো কোনটা হয়, হি স্পোক সফটলি যাতে সে কাউকে ডিস্টার্ব করতে চায় না, এরকম হয় যে সে খুব সফটলি কথা বলে যাতে সে কাউকে ডিস্টার্ব করতে চায় না, বা সে খুব সফটলি কথা বলেছিল যদিও সে কাউকে ডিস্টার্ব করতে চায়নি। যদিও কখন হয় মনে রাখবে, অলদো, অলদো যখন যখন অপোজিট, যখন বিপরীত কিছু হয় অলদো তখন আমরা ইউজ করি, রাইট? আচ্ছা, এইখানটা হবে, এইখানে হচ্ছে বিকজ, কারণ। হি স্পোক সফটলি বিকজ হি ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব আদার, সে খুব সফটলি কথা বলেছিল কারণ সে কাউকে ডিস্টার্ব করতে চায়নি। আচ্ছা, মনে করো সো দ্যাট, সো দ্যাট যে যদি আমরা একটা সেন্টেন্স বলি তাহলে এরকম হয়, ইউ মাস্ট স্টাডি সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সাম। বোঝা গেল? ইউ মাস্ট স্টাডি, তোমার অবশ্যই পড়াশোনা করতে হবে, সো দ্যাট যাতে ইউ মে পাস দ্য এক্সাম, যাতে তুমি পরীক্ষাটা পাস করতে পারো। যদিও, যদি কখন হয় অলদো, মনে করে এরকম দিচ্ছে, অলদো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। অলদো এরকম ক্ষেত্রে হয়। আনলেস, আনলেস যদি না, বুঝে, আনলেস ইউ স্টাডি, যদি না তুমি পড়াশোনা করো, ইউ উইল নট গেট সাকসেস। তাহলে আনলেস ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা না করো, ইউ উইল নট গেট, ইউ উইল নট গেট সাকসেস, তুমি সাফল্য পাবে না। আর বিকজ, বিকজ মানে জানো যে এখানটা কোনটা হবে, এখানটা হবে বিকজ। তারপরে বসে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম।
টু বেল দ্য ক্যাট। আচ্ছা দেখো, টু বেল দ্য ক্যাট এটা মানে কি বলতেছে যে একটা বিড়াল আছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। তো এটা আমরা এই গল্পটা আমরা সবাই জানি যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা এই ব্যাপারটা। তো বিড়ালের গলায় ঘন্টা বাঁধা এটা মানেই এটা শুনে মনে হচ্ছে না একটা কাজ, এটা ডেঞ্জারাস কাজ, একটা ডেঞ্জারাস কাজ বা একটা বিপজ্জনক কাজ, রাইট? যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। তো দেখো টু ওয়ান সামন মানে কাউকে বলছে, সাবধান করছে, তো এইটা তো কখনো এই কাজটা হবে না। টু পারফর্ম এ রিস্কি টাস্ক, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ করা, সেটা হচ্ছে টু বেল দ্য ক্যাট। টু ট্র্যাপ এনিমি, শত্রুপক্ষকে একটা ট্র্যাপে ফেলা, এটা কখনো মানে টু বেল দ্য ক্যাট নয়। টু মেক নয়েজ আননেসেসারি, এটা কখনো হয় না যে অপ্রয়োজনীয় ভাবে বা বিনা দরকারে যখন কোনো আওয়াজ করে, তো এটা কখনো এইটা হয় না। টু বেল দ্য ক্যাট এইটা হবে হচ্ছে টু পারফর্ম এ রিস্কি টাস্ক। দেখো এবার, হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক একটা সেন্টেন্স চুজ করতে হবে। দেখো, হি ডিড নট নিউ দ্য অ্যান্সার, আমরা সবসময় জানি যে ডিড থাকলে কি হয়, ডিড থাকলে V1 হয়, কিন্তু এটা কি V2 তে আছে, তাহলে এইটা ভুল। হি ডাজ নট নোজ, সবসময় মনে রাখবে। আচ্ছা, ডাজ কখন হয়? ডাজ হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, ডু বা ডাজ হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে এইটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু মনে রাখবে ডাজ যখন হয় তখন এখানটা এস বাই এস হয় না, এটা শুধুমাত্র V1 হবে, তো এইটা হচ্ছে ভুল অ্যান্সার। হি ডু নট, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা ডু হয় না, হি ডাজ হয়, এইটাও ভুল। হি ডিড নট নো দ্য অ্যান্সার, এইটা হলো কারেক্ট অ্যান্সার, এইখানটা ডিড আছে, এর সাথে V1 আছে, বোঝা গেল? আচ্ছা, তারপর আচ্ছা এইটা আমি এই সিম্পল প্রেজেন্টের এই নিয়মটা আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। মনে করো তোমাকে এরকম একটা সেন্টেন্স দিয়েছে, দেখো এরকম মনে হচ্ছে আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। এটা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? আই ডু নট লাইক ইট, আই ডু নট লাইক ইট, এটা হলো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের, হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্সের। যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে এরকম হয়, ডু আই ডু আই লাইক ইট, বোঝা গেল? এইটা হলো ব্যাপার। এইবার মনে করো যদি এরকম আছে, মনে করো রাম 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 এইটাই আমরা করি, রাম লাইকস ইট, রাম এটা পছন্দ করে। এইবার মনে করো যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হয়? রাম ডাজ নট লাইক ইট, রাইট? রাম ডাজ নট লাইক ইট। এইটা যদি প্রশ্ন করা হয় তাহলে এরকম করা হয়, ডাজ সরি হ্যাঁ ডাজ রাম লাইক ইট। দেখো এবার, দেখো তাহলে এইটা কেন হলো? দেখো আই লাইক ইট, রাম লাইকস ইট, রাম সাবজেক্ট তারপরে, এই নিয়মটা কিন্তু শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই হবে। তাহলে দেখো যে রাম লাইকস ইট, রাম সাবজেক্ট তারপরে সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু ভার্বের সাথে এস যোগ হয়েছে। এবার এটা তো সাবজেক্ট তারপরে সিঙ্গুলার নাম্বার নয়, এই কন্টেন্টে এস যোগ হয়নি, তাহলে রাম লাইকস ইট, রাম লাইকস ইট, রাম ডাজ নট লাইক ইট, যখন আমরা ডাজ করবো তখন কিন্তু এই এস এখানটা হবে না। যদি প্রশ্ন করি তাহলে ডাজ ডিপোজিট চলে আসবে, আমরা কি জানি প্রশ্নবোধক করার জন্য ফার্স্ট অক্সিলারি ভার্বটা নিয়ে আসি, মানে ডাজ রাম লাইক ইট। তো এইখানটা ডু নট, ডাজ কখন হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আই তো ফার্স্ট পারসন, তাই এখানে ডু নট হয়েছে, প্রশ্ন করার জন্য আমরা ডু আই লাইক ইট করি, বোঝা গেল? এইবার মনে করো এইটা কিছু ছিল, এইটা ছিল হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, রাইট? এইটা মনে করো যদি আমি এইখানটা লিখি, এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, রাইট? এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবার মনে করো এইগুলো ভালো করে তোমাদের বিসিএস এ বা মনে করো এখন সিজিএল এরকম প্রশ্ন একটু কম আসে, কিন্তু বিসিএস এ এইটার কোনো প্রশ্ন আসবেই। এই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা 3টে বা 4টে সেন্টেন্স দিয়ে দেবে, কোন সেন্টেন্সটা কারেক্ট, এই টেন্সের উপর একটা কোয়েশ্চেন পরীক্ষা আসবেই বিসিএস এ। দেখো তাহলে এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এইটা যদি মনে করো আমরা যদি সিম্পল পাস্ট টেন্সে করতাম, মনে করো আমি এখানে লিখে দিচ্ছি সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে যদি আমি এটা করতাম, সিম্পল পাস্ট টেন্সে দেখো সিম্পল পাস্ট টেন্সে কি হয়? মনে করো এইটা এরকম দিয়েছে, আই লাইকড ইট, এটা আমি পছন্দ করতাম। এইবার যদি আমি এটা নেগেটিভ করি তাহলে কি করি? আই ডিড নট লাইক ইট, রাইট? এইবার মনে করো যদি আমরা এটা প্রশ্ন করি তাহলে কি করব? ডিড আই লাইক ইট, বোঝা গেল? এবার দেখো তাহলে সিম্পল পাস্টে আমরা হি লাইকড ইট, এটা সিম্পল পাস্টের সাবজেক্ট, V2 অবজেক্ট। যদি নেগেটিভ করি
হ্যাঁ, যদি নেগেটিভ পড়ি আই ডিড নট লাইক, দেখো যখন আমরা লিখছি আই লাইক ইট, এটা নেগেটিভ করলে ডিড নট যখন করবো তখন ভি1 হবে। যদি আমরা এটা যদি প্রশ্ন করতাম ডিড আই লাইক ইট, যখন ডিড করবো এটা ভি1 হবে। এইটা সিম্পল পাস্টে, এইটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাড়াতাড়ি একটু করে সবাই স্ক্রিনশট করে নাও, এইটা কিন্তু খুব খুব ভাইটাল একটা জিনিস, তাড়াতাড়ি সবাই এক্ষুনি স্ক্রিনশট করে নাও এটা। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো তাহলে বোঝা গেল সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট। এইবার আমরা পরে ওই প্রশ্নটা আবার ফিরে আসি, দেখো তাহলে। হ্যাঁ, আচ্ছা, দেখো এবার তাহলে এইটা ছিল আমাদের ব্যাপার, যে ডিড নট ছিল, তাহলে এটা ডিড নট থাকলে ভি1 হবে। ডাজ নট, তাহলে এটা এস বাই এস হবে না। আর ডু, ডু এটা যখনই ডু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এটা ডু হবে না, ডিড এর সাথে ভি1, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটা দেখো, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, যখনই মোর দ্যান ওয়ান থাকবে তখনই এটা সিঙ্গুলার হবে। মোর দ্যান টু থাকলে এই মোর দ্যানের পর এটা যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল হবে। মোর দ্যান এটা যদি সিঙ্গুলার তাহলে এটা সিঙ্গুলার। মোর দ্যান ওয়ান এটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ড্যাশ বিন সিলেক্টেড, দেখো এখানে হ্যাভ হবে না, হ্যাভ তো প্লুরালের ক্ষেত্রে হয়, কিন্তু এটা মোর দ্যান ওয়ান সিঙ্গুলার। এবার দেখো ইজ, ইজ এর সাথে কখনো বিন আসে না, মনে রাখবে ইজ এর সাথে কখনো বিন আসে না। কি কি সাথে কি কি আসে মনে করো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো জেনারেলি বি ভার্বের ক্ষেত্রে এইগুলো আমরা কি করি, এগুলো আমরা বিং করি, বিং বিং বিং। যেগুলো বি ভার্ব সেগুলোর ক্ষেত্রে আমরা বিং করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি, উইল বি, বিয়ন আইএনজি দো শ্যাল বি, ও ওটা আলাদা ব্যাপার, ওটা মনে না রাখলেও হবে। তুমি শুধু এটুকু রাখো যে এম ইজ আর, এখানটা এম ইজ আর ওয়াজ আর এগুলো বিং করি। আর যদি কখনো এরকম মনে করো, যদি এইটা হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এগুলো কিন্তু জেনারেলি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়। হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলোর ক্ষেত্রে আমরা বিন ইউজ করি। বোঝা গেল? এইগুলো এগুলো বিন হয়, কেন বিন হয়, তোমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ যে ভয়েসের যে ক্লাস আপলোড করা আছে ওই ক্লাসটা একটু দেখে নাও। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর ক্ষেত্রে বিন হয়, এম ইজ আর ওয়াজ আর এগুলোর ক্ষেত্রে বিন হয়। এবার তো এখানটা ইজ, এটা হবে না, ওয়াজের সাথে তো বিন আসতো, এটাও হবে না, এইখানটা হবে হ্যাজ বিন। যে মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাজ বিন সিলেক্টেড, বোঝা গেল? এখানটা হ্যাজ হবে। তারপর দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স। বাহ, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ, কোনো কিছু বুঝতে হবে না, এখানে এক্সক্লামেটরি সাইন আছে, তো তোমার এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। এবার দেখি যে অপশন গুলো আছে, অপশন গুলো আমি দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো হয়, যেগুলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এখানটা এইটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, ইম্পারেটিভ কোনগুলো, যেগুলো অর্ডার, অর্ডার আর রিকোয়েস্ট, মনে করো ইম্পারেটিভ অর্ডার হয় আর রিকোয়েস্ট, আর ই কি ইএসটি রিকোয়েস্ট, এইটা জেনারেলি ভার্ব দিয়ে শুরু হয়। আর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সারা জীবন জিজ্ঞাসা চিহ্ন থাকবে, প্রশ্নবোধক বাক্য। আর এইটা হচ্ছে এক্সক্লামেটরি, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ, এই পিকচারটা কি সুন্দর পিকচার, তো এইটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সাইন আছে। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট টেন্স বাই দ্য, একটা সঠিক টেন্স আমাকে চুজ করতে হবে। বাই দ্য নেক্সট ইয়ার শি ড্যাশ দ্য কোর্স, দেখো শি উইল কমপ্লিট দ্য কোর্স, কোর্সটা কমপ্লিট, এইটা এখানটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। দেখো শি কমপ্লিটস দ্য কোর্স, এইটা হয় যদি সিম্পল প্রেজেন্ট টেন্স করি, সাবজেক্ট তারপরে সিঙ্গুলার নাম্বার এস বাই এস। যদি কমপ্লিটেড করি তাহলে এইখানটা যে চারটে অপশন দিয়েছে, চারটে অপশনই এই ক্ষেত্রে খাটে। শি সাবজেক্ট তারপরে সিঙ্গুলার নাম্বার এস বাই এস, কমপ্লিটস, ঠিক আছে। কমপ্লিটেড যদি সিম্পল পাস্ট টেন্সে করি ঠিক আছে। উইল কমপ্লিট যদি সিম্পল ফিউচারে করি তো ঠিক আছে। উইল হ্যাভ কমপ্লিটেড যদি ফিউচার পারফেক্ট টেন্সে করি তাহলে ঠিক আছে। এইবার আমাকে দেখতে হবে, যেখানে চারটে অপশনই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এইবার আমাকে এই সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যে আসলে এখানটা কোন টেন্স ইউজ হবে। দেখো বলেছে বাই দ্য নেক্সট ইয়ার, গত সরি সরি আগামী বছর, বাই দ্য নেক্সট ইয়ার মানে আগামী বছর, যে বছরটা আসছে বা এই বছরের শেষে, বা মনে করো বাই দ্য নেক্সট ইয়ার আগামী বছর, পরের বছরের মধ্যে, বাই দ্য নেক্সট ইয়ার পরের বছরের মধ্যে সে কোর্সটা কমপ্লিট করবে। এই ক্ষেত্রে অ্যান্সার হবে উইল হ্যাভ কমপ্লিটেড।
মনে করো বর্তমানে দাঁড়িয়ে আমরা যখন বলছি না ভবিষ্যতে এই সময়ের মধ্যেই কাজটা কমপ্লিট করা হবে, মনে করো আমি বলছি 2 দিনের মধ্যেই প্রজেক্টটা আমি কমপ্লিট করব, কখন এরকম কোনো পার্টিকুলার কোনো সময় বলে দেবে যে এই সময়ের মধ্যে যখন এই কাজটা কমপ্লিট করা হবে তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। তাহলে এইটার অপশন হবে, এইটা অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এইখানেই আজকের মতো তাহলে এইখানেই শেষ করছি ভিডিও। এবার কথা হলো যে নেক্সট এই চ্যানেলে আবার পরের আমি প্র্যাকটিস সেট নিয়ে আবার আসবো। আর তোমরা এই যে পার্টিকুলার যে টপিকগুলো আছে মনে করো ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, বিশেষ করে তোমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ওটা দেখবে, বিসিএস এর ক্ষেত্রে ওইটা খুব হেল্পফুল। দেখো ওই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে ডিরেক্টলি প্রশ্ন আসবে না, কিন্তু ওইটা যখন তোমার এটা কমপ্লিট সেন্স থাকবে তখন তোমার প্রিপোজিশন ইউজ করার ক্ষেত্রে অনেক ভুল কম হবে। তুই যে বলে না যে ওইরকম প্রশ্ন আসে না যে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, তো সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স এর ক্ষেত্রে তোমাকে ওই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ওইটা তোমাকে ভীষণ হেল্প করবে। তো বোঝা গেল। আর আলাদা আলাদা এই ইংলিশেরই আলাদা আলাদা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। মনে করো শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড ইডিয়ম, এই সমস্ত কিছুর উপর আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। আর এখনো পর্যন্ত যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেইগুলো তোমরা অবশ্যই দেখবে। আর এই চ্যানেলে এমনি কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ পড়ানো হয়, ইংলিশ শেখা হয়। আর স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মনে করো যারা বোর্ড এক্সাম দেবে 11-12 বা মনে করো 7-8-9-10 এরকম যারা আছে, যারা বিশেষ করে মাধ্যমিক, এইচএস যারা পরীক্ষা দেয় বা এমনি ক্লাসের 7 থেকে একদম শুরু করে 12 পর্যন্ত যে গ্রামার গুলো হয় ওই গ্রামার গুলো খুব ডিটেলসে শেখানো হয়। আর তোমরা ওই গ্রামার গুলো অবশ্যই দেখবে। মনে করো যত সব এই রিসেন্ট আমি একটা ডিগ্রি চেঞ্জের উপর একটা ভিডিও নিয়ে আসবো, তো ডিগ্রি চেঞ্জ তোমরা অবশ্যই দেখবে। ডিগ্রি চেঞ্জের এই ভিডিওটা দেখলে ডিগ্রি থেকে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন তুমি কোনোদিন ভুল করবে না। এইবার দেখো যদি তোমাকে এই প্র্যাকটিস, অবশ্যই প্র্যাকটিস করলে তো তোমার তো ইমপ্রুভ হচ্ছে, তোমার নলেজ ইমপ্রুভ হচ্ছে, কিন্তু যখন তুমি এই ডিটেলস ভিডিওগুলো দেখবে তখন তোমার ওই ওই টপিকটার উপর একটা আলাদা মানে আলাদা কনফিডেন্স গ্রো করবে, মানে তুমি বুঝতেও পারবে না যে আস্তে আস্তে তোমার নলেজটা কোন জায়গায় যাচ্ছে। তুমি এরপরে যখন তুমি এমনি যখন বইয়ের যখন প্র্যাকটিস করো তখন তুমি দেখবে অটোমেটিক তুমি সবকটা প্রশ্ন খুব কারেক্টলি অ্যান্সার দিতে পারছো। আর আমি আবারও বলেছি যে ইংলিশ হলো এমন একটা জায়গা এইখানটা তুমি সব থেকে কম সময় ইনভেস্ট করবে আর সব থেকে বেশি তুমি আউটপুট পাবে। তুমি জিওগ্রাফি দেখো, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, একটা ভাস্ট সিলেবাস, সত্যি ওই সিলেবাসগুলো খুব ভাস্ট সিলেবাস। কিন্তু যদি তুমি ইংলিশের ক্ষেত্রে দেখো, ইংলিশের সিলেবাসটা খুব লিমিটেড, খুবই লিমিটেড সিলেবাস। এইখানটা আমরা সব থেকে কম সময় দিই সমস্ত ছাত্রছাত্রী, যে ইংলিশ সব থেকে কম পড়াশোনা করা হয়, কিন্তু 25টার মধ্যে 20 থেকে 21টা এটা অ্যাভারেজ, 20 থেকে 21টা সবাই অ্যাভারেজ করে। আর যারা একটুখানি সিরিয়াসলি, যারা বাড়িতে প্রতিদিন একটুখানি আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক প্র্যাকটিস করে, তাহলে তো 25-25ই পায়। কেমন? আচ্ছা, তাহলে তোমরা পড়াশোনা করো মন দিয়ে। আর অবশ্যই আচ্ছা, আমার এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। 9051833423, এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি মনে করো তোমরা যখন তোমরা বাড়িতে যখন পড়াশোনা করছো, যদি তোমার কোনো গ্রামারের কোনো কিছু যদি আটকায়, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, আমি সেই হোয়াটসঅ্যাপ তোমার যেটা তুমি পাঠাবে সেটা আমি সলভ করে দেবো। এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি অবশ্যই তোমার ডাউট তুমি এখানে ছবি তুলে পাঠাবে, আমি সেটা সলভ করে পাঠিয়ে দেবো। আর ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আর অবশ্যই এই চ্যানেলটা আবারও বলছি, যারা নতুন চ্যানেল একটুখানি সাবস্ক্রাইব করে দাও, যারা দেখছো প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা।